আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে 40 বছর ধরে চলা যুদ্ধের পরিসমাপ্তি ঘটে যাচ্ছে। এগ্রিমেন্ট হয়ে গেছে, কিন্তু দুই দেশ এখনো তাতে সাইন করেনি। উল্টো দিকে ভারত যে সর্বক্ষেত্রেই নিরপেক্ষ অবস্থান নিয়েছে আজ অবধি। ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময়ও কিন্তু ভারত কোনো পক্ষে যোগ দেয়নি বা কোনো পক্ষকে সমর্থনও করেনি, নিরপেক্ষ অবস্থান নিয়েছে। কিন্তু সেই ভারত আর্মেনিয়া এবং আজারবাইজানের এই যে যুদ্ধ চলা, সেই ক্ষেত্রে কিন্তু ভারত একটি পক্ষে সমর্থন করেছে। আজকের ভিডিওয়ে আমরা তিনটে বিষয় জানব। এক, আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে যে 40 বছর ধরে যুদ্ধ চলছে, তাদের মধ্যে আসলে কনফ্লিক্টটা কী নিয়ে। দুই, তাদের মধ্যে পিস ট্রিটি হয়ে গেছে, কিন্তু দুই দেশই এখন অবধিও তাতে সাইন করেনি। চ্যালেঞ্জেসটা ঠিক কোথায় রয়েছে? আর তিন, ভারত নিরপেক্ষ অবস্থান ছেড়ে কেন কোনো একটা দেশকে সমর্থন জানাচ্ছে। আর্মেনিয়া এবং আজারবাইজান দুটি পাশাপাশি দেশ, কিন্তু আজারবাইজানের মধ্যে একটা অংশ রয়েছে যাকে বলা হয় নাগর্নো কারাবাখ। এই নাগর্নো কারাবাখে যে মানুষরা রয়েছে, এটা আজারবাইজানের মধ্যে হলেও এখানে বাস করে আর্মেনিয়ান এথনিসিটির মানুষ। ফলে স্বাভাবিকভাবেই আর্মেনিয়া চায় যে এই পোর্শনটা তাদের দখলে থাকুক, আর আজারবাইজানের যেহেতু দেশের অংশের মধ্যে এটা পড়ে, তাই তারা চায় যে এটা তাদের অংশে থাকুক। যতদিন ইউএসএসআর ছিল, মানে রাশিয়াকে নিয়ে 15টা দেশের যে সমষ্টি ছিল, যাকে ইউএসএসআর বলা হতো, 1980-র দশকের পর থেকেই কিন্তু সেটার পতনের মুখে চলে যায়। 1991-তে এসে শেষ অবধি ইউএসএসআর পুরোপুরিভাবে ভেঙে যায়। এবারে এই ইউএসএসআর এর মধ্যে কিন্তু আর্মেনিয়া এবং আজারবাইজানও ছিল, যেমনভাবে ইউক্রেন ছিল, লিথুয়েনিয়া, বেলারুশ, তাজিকিস্তান, কিরগিজস্তান, এরকম অনেকগুলো কান্ট্রি নিয়ে এই ইউএসএসআর ছিল। যদিও আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেছিল 1988 সাল থেকেই, যে যুদ্ধ শেষ হয় 1994-তে গিয়ে। শেষ অবধি রাশিয়া যখন ইন্টারফেয়ার করে এবং রাশিয়া আর্মেনিয়াকে সাপোর্ট করে, তার দমেই আর্মেনিয়া শেষ অবধি এই নাগর্নো কারাবাখের দখল নিয়ে নেয়। যদিও এরই মধ্যে এই অংশে প্রায় 30,000 মানুষ ততদিনে মারা গেছে এবং লক্ষ লক্ষ মানুষ ঘর ছাড়া হয়ে গেছে। প্রাথমিকভাবে এটা মনে হলো যে যুদ্ধ পরিসমাপ্তি হয়ে গেছে এবং আস্তে আস্তে সব শান্ত হয়ে যাবে, কিন্তু আসলে ওপরে ছাই চাপা পড়ে থাকলেও ভেতরে আগুনটা কিন্তু জ্বলতেই থাকে। এরপর থেকে বহু এগ্রিমেন্ট হয়েছে, বহু আলাপ আলোচনা হয়েছে, কিন্তু আলটিমেট সলিউশন কোনোভাবেই বেরিয়ে আসেনি। দুই দেশের মধ্যে কখনো কখনো চলতেই থাকে যুদ্ধ, যদিও বড় স্কেলে কোনো রকম যুদ্ধ হয় না। এরপরে 2020-তে এসে আজারবাইজান টার্কি এবং ইসরায়েলের ড্রোন টেকনোলজির সাহায্য নিয়ে অ্যাটাক করে নাগর্নো কারাবাখে। এবং যখন আজারবাইজান প্রায় যুদ্ধ জেতার মুখে, মানে নাগর্নো কারাবাখের দখল তারা নিয়ে নিচ্ছে, যুদ্ধ একদম পিক পয়েন্টে আছে, সেই সময় রাশিয়া প্রথমবারের মতো এবারও আবার ইন্টারফেয়ার করে এবং সিজফায়ার করায়। ফলে আজারবাইজান বুঝতে পারে যে যতক্ষণ রাশিয়ার সাপোর্ট আর্মেনিয়ার দিকে আছে, ততক্ষণ যুদ্ধে আর্মেনিয়াকে হারানো মুশকিল। রাশিয়া কেন আর্মেনিয়াকে সাপোর্ট করে? তার কারণ আর্মেনিয়া সমস্ত অস্ত্র রাশিয়ার থেকেই পারচেস করে এবং আর্মেনিয়া এবং রাশিয়ার মধ্যে একটা সামরিক ট্রিটি আছে, সেই কারণেই রাশিয়া আর্মেনিয়ারই পক্ষ নেয়। তাই বিকল্প পথ হিসেবে আজারবাইজান ডিসেম্বর 2022-এ আর্মেনিয়া এবং নাগর্নো কারাবাখের মধ্যে একমাত্র যোগাযোগের রাস্তা হচ্ছে লাচিন করিডোর, এই করিডোরকে ব্লক করে দেয় আজারবাইজান। ফলে স্বাভাবিকভাবেই আর্মেনিয়া থেকে যে খাদ্যদ্রব্য, মেডিসিন এবং মেনলি অস্ত্র, যেটা এই নাগর্নো কারাবাখ অব্দি পৌঁছতো, সেটা ব্লক হয়ে যায়। ফলে আর্মেনিয়ার সঙ্গে নাগর্নো কারাবাখের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে আজারবাইজান সেপ্টেম্বর 2023-এ একদিনের মিলিটারি অপারেশনে নাগর্নো কারাবাখকে দখল করে নেয়। যদিও এইবারও প্রায় 1 লাখ মানুষ ঘর ছাড়া হয়। এরপরে যুদ্ধ চলতেই থাকে শেষ অবধি। 13ই মার্চ 2025-এ এসে দুই দেশই, আজারবাইজান এবং আর্মেনিয়া, তারা ঠিক করে যে তারা পিস ট্রিটি করবে। কিন্তু এখানেও চ্যালেঞ্জেস আছে। চ্যালেঞ্জেস মেন দুটো জায়গায়, কারণ আজারবাইজান দুটো শর্ত রেখেছে আর্মেনিয়ার কাছে। প্রথম শর্ত হলো যে আর্মেনিয়ার সংবিধানে যে নাগর্নো কারাবাখের কথা বলা আছে, সেইটা সংবিধান থেকে সরিয়ে দিতে হবে আর্মেনিয়াকে, যেটা কার্যত আর্মেনিয়ার পক্ষে অসম্ভব।
আর 2 নম্বর হলো যে আজারবাইজানের শর্ত হচ্ছে যে বিদেশি কোনো সৈনিক তারা যেন এই 2 দেশের বর্ডারে না আসতে পারে। তার মানে আর্মেনিয়ার সঙ্গে রাশিয়ার যোগাযোগটাকে বিচ্ছিন্ন করা। আর উল্টো দিকে নগর্ন কারাবাখকে যদি আর্মেনিয়ার সংবিধান থেকে সরিয়ে দেওয়া যায়, তাহলে আগামী দিনে যেরকমভাবে অনেক ট্রিটি হয়েছে, অনেক এগ্রিমেন্ট হয়েছে, এরা কেউই মানেনি, ফলে আগামী দিনে যে আজারবাইজান যে ট্রিটি হবে সেটা যে মেনে চলবে তার কি গ্যারেন্টি আছে? ফলে এই দুটো জায়গায় কিন্তু চ্যালেঞ্জেস আছে। আর আর্মেনিয়া যদি এই বর্ডার ইস্যুটা, মানে যে বিদেশি সৈনিকরা আসতে পারবে না, এই জায়গাটা যদি মেনেও নেয়, রাশিয়া কোনোভাবেই মানবে না, রাশিয়া কোনোভাবেই এটাকে সাপোর্ট করবে না। ফলে এই দুটো জায়গায় কিভাবে এই দুটো জায়গায় সমাধান সূত্র বেরোবে, সেটাই কিন্তু এই যে ট্রিটি যেটা তৈরি হয়ে রয়েছে, কিন্তু দুটো দেশই ক্রমাগত ডিলে করছে সাইন করার জন্য, সেইখানে কিন্তু এইটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবারে হলো ভারত, যে ভারত সবসময় নিরপেক্ষতা নিয়ে চলেছে, সেই ভারত কিন্তু এই ক্ষেত্রে আর্মেনিয়াকে সাপোর্ট করছে। আর্মেনিয়ার সঙ্গে রিসেন্টলি ভারতের একটা মানে আজ অব্দি বিগেস্ট ডিফেন্স ডিল হয়ে গেল। এবারে বক্তব্য হলো যে আর্মেনিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, কারণ মুঘল পিরিয়ড থেকেই কিন্তু আমাদের সঙ্গে আর্মেনিয়ার ট্রেড চলে, ফলে স্বাভাবিকভাবেই সেই সময় থেকেই আর্মেনিয়ার সঙ্গে আমাদের একটা কালচারাল সম্পর্ক ছিলই। কিন্তু আজারবাইজানকে ভারত কোনোভাবেই কোনোদিনই সমর্থন দিতে পারবে না। তার কারণ এই পৃথিবীতে টার্কি এবং আজারবাইজান পাকিস্তানের পক্ষে দাঁড়ায় কাশ্মীর ইস্যু নিয়ে। এই দুটো দেশই, টার্কি এবং আজারবাইজান, এরা সবসময় এদের বক্তব্য থাকে যে কাশ্মীর পাকিস্তানের। ফলে যে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পক্ষে দাঁড়াবে তাকে ভারত কোনোভাবেই সমর্থন করবে না, উল্টে তার বিরোধী পক্ষেই দাঁড়াবে সব সময়। শেষ করার আগে শুধু একটা কথা বলি, যে এই পৃথিবীতে 193টা দেশের মধ্যে একমাত্র একটা দেশ যে আর্মেনিয়াকে দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি, সেটা কোন দেশ? সেই দেশ সবসময় অভিনব থাকে, স্বতন্ত্র থাকে যে কোনো ইস্যুতে, এবং অদ্ভুত এক পজিশন নিয়ে নিজেকে দাঁড় করায়। কোন সেই দেশ সেটা কমেন্ট করে জানাবেন। আপাতত আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।